আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। আচ্ছা, ত্রিকোণমিতিক থেকে আমরা ত্রিভুজে চলে যাই, মানে ত্রিভুজ থেকে ত্রিকোণমিতিতে যাব। যেমন ত্রিভুজ দেখো, ত্রিভুজের তিনটি বাহু আছে, তাই আমরা এটিকে ত্রিভুজ বলি। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। তিনটি বাহু আছে, বাহুর ভাগগুলো বাহুভেদে ভাগ তো আমরা জানি, তাই না? কি কি জানি? সমবাহু ত্রিভুজ বলি আমরা একরকম ভাবে, যদি ত্রিভুজের তিনটি বাহু সমান হয়। এগুলো জানো, তবুও আমি একটু বলে দিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান, যেমন হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, তাই না? বিষম বাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, ঠিক আছে? সেই অনুযায়ী হলো। এবার দেখো, ত্রিভুজের শুধু তিনটি বাহুই থাকে না, কোণও থাকে। ত্রিকোণ মানে তিনটি কোণ, তাই না? তিনটি কোণের মধ্যেও আমরা কিছু জানি, যেমন কোণের ভাগগুলো যদি বলি, সমকোণ, সমকোণী ত্রিভুজ, তাই না? তারপর বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এগুলো জেনে এসেছি, তাই না? সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা বলি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এগুলো নিয়ে আর আলোচনা করবো না, আমি জাস্ট বলে দিলাম। তাহলে এই যদি হয়, তাহলে ত্রিকোণ বলতে, ত্রিভুজ বলতে যেমন একে এই চিত্রটাকেই বোঝাচ্ছি। ত্রিকোণ, ত্রিকোণ বলতেই তাহলে সিমিলারলি তার তিনটে কোণ আছে, তাহলে ত্রিভুজই বলতে পারি, সিমিলারিটি। আচ্ছা, মিতি মানে হচ্ছিল পরিমাপ। তাহলে ত্রিভুজের কোণ সম্বন্ধে, যেহেতু কোণ বলেছে, কারণ বাহু সম্বন্ধে বলেনি, তাই বাহু সম্বন্ধে বলার কোনো দরকার পড়ছে না। কোণ নিয়ে আলোচনাটাকে আমরা বলবো ত্রিকোণমিতি। এবার কোণ আসি, কোণ কাকে বলে? কোণ সম্বন্ধে তো একটু ধারণা জানতে হবে। কোণ, একটি রশ্মি যদি প্রান্তবিন্দুর সাপেক্ষে আবর্তন করলে যে চিত্র গঠিত হবে তাকে কোণ বলবো। এবার ছবি না আঁকলে তো বোঝা যাবে না কি হলো ব্যাপারটা। ধরো ধরো একটি রশ্মি, ধরো এই হলো একটি, এটাও একটি রশ্মি কিন্তু স্থির। এবার ও ওয়াই একটি রশ্মি ধরলাম, সেটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুর সাপেক্ষে ঘুরে যাচ্ছে একটু একটু করে। ধরো এই হলো গেল, এই গেল, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা করে কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? এই ঘুরে গেল, এই ঘুরে গেল, এভাবে ও এক্স এর সাপেক্ষে ওই একটু একটু করে প্রথমে যখন ও এক্স এর মধ্যে সমাপতিত ছিল, তখন এটা কোনো কোণ উৎপন্ন করেনি, কারণ 0 0 কোনো উৎপন্ন করার সম্ভাবনা নেই। যেমন ও এক্স একটা লাইন, এখানে আর কি উৎপন্ন করেছে? এখানে তো 0 0ই হবে। আর যদি তুমি ফুললি ধরো তাহলে 360 হবে, সেটা আলাদা ব্যাপার। আমি প্রথম থেকেই শুরু করছি, যে 0 থেকে শুরু করছি। যেমন একটা চাঁদা যদি ফিক্সড করো, তাহলে চাঁদার দেখবে দুটো সার্কেল, সেমি সার্কেল থাকে, একটা ভেতরের দিকে ইনার সাইড, একটা আউটার সাইড থাকে, তাই না? এইখানে চাঁদার এই পয়েন্টটা বসাও, দেখবে মেজার করতে বসাও, তখন ওই লাইনটা চাঁদার যে লাইনটার সাথে বসিয়ে তখন কোণ যদি যেরকম করে পরিমাপ করো সেরকম করে বলছি। আর এগুলোকে এক একটা রশ্মি হিসাবে আমি বিবেচনা করছি। যেমন এক্স, যেমন ধরো এখানে পি, এম, কিউ, আর, এভাবে দিলাম। কিন্তু এগুলো আমি ধরলাম সিমিলার, সবই হচ্ছে সিমিলার, সমান, পি কিউ আর। তাহলে আমি এখানে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলাম। যেমন এটাই ওয়াই ওয়াই, এটাই ও ওয়াই, এটাই ও ওয়াই। মানে এই মুহূর্তে এই কোণটা উৎপন্ন করেছে, কিছু দূর গিয়ে আবার এখানে কোণ উৎপন্ন করছে, এখানে উৎপন্ন করছে, এভাবে সে আবর্তন করছে প্রান্তবিন্দুর সাপেক্ষে। কিন্তু ওরা একটা প্রারম্ভিক বাহু চাই কিন্তু, যেখানে প্রারম্ভিক বাহু এবং লাস্ট যে বাহুটা থাকবে, ধরো এটাও লাস্ট বাহু হতে পারে, এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এখানে উৎপন্ন, তাহলে এটাও লাস্ট বাহু হতে পারে, এটাও লাস্ট বাহু হতে পারে। যে কোনো একটা, আমি বোঝানোর সাথে এতগুলো এঁকেছি, দরকার পড়ে না এতগুলো, আমি একটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর সাথে বললাম আর কি। যা ধরলাম এই ও ওয়াইটা, ঘূর্ণায়মান রশ্মিটা এই ও এক্স এর থেকে সরতে 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 ও ওয়াই অন্তিম বাহুতে গিয়ে ঠেকে গেল। তখন যে কোণ উৎপন্ন করবে সেটাকে, তখন কিছু একটা কোণ উৎপন্ন করবে, আর ঘড়ির কাঁটার দিকেও হতে পারে আর বিপরীত দিকেও হতে পারে। এই ওয়াইটা এই পাশে না গিয়ে কিন্তু এই পাশেও কিন্তু ও সিমিলারলি ভাবে যেতে পারবে, তাই না? এই পাশে গেলে এই পাশে যেতে পারবে না কেন? সেক্ষেত্রেও একটা কোণ উৎপন্ন হবে। ও ঘুরতে 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 যাবে। যেমন একটা সরলরেখা আছে, যেমন ধরো এটা হচ্ছে তোমার এক্স ড্যাশ, মেনলি আমরা যেটা জানি। তাহলে এইটা দিকে প্লাস পাই আর এটা দিকে যদি ধরি মাইনাস পাই,
তাহলে এই দিক দিয়ে গেলে +1 +2 +3 +4 এভাবে করতে 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 একসময় 90 ডিগ্রি হবে, আর এক সময় গিয়ে 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 পাই হবে। সিমিলারলি এখানে -1 হবে, -2 হবে, -3 হবে। তাহলে আলটিমেটলি আমরা কি জানলাম, একটা ঘূর্ণায়মান রশ্মি OX থেকে শুরু করে ঘুরতে ঘুরতে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, যেরকম কোণ উৎপন্ন করবে, ঘড়ি কাঁটার তোমার দিকে গেল সেরকমই সিমিলারলি কোণ উৎপন্ন করবে, মানে মোদ্দা কথা হচ্ছে না কোণ উৎপন্ন করবে। এবার এই যে আমি উল্লেখ করছি একটা কথা, ঘড়ি কাঁটার বিপরীত দিকে এবং ঘড়ি কাঁটার দিকে, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেলে করবে হচ্ছে না ধনাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেলে উৎপন্ন করবে হচ্ছে না ঋণাত্মক কোণ। ঠিক আছে না? তাহলে এটা হয়েছিল -θ, এটা হয়েছিল +θ। তাহলে দেখো এখানে লিখেছি, ঘড়ি কোনো ঘূর্ণায়মান রশ্মির ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি OX প্রারম্ভিক বাহুর সাপেক্ষে, এই একটা তো প্রারম্ভিক বাহুকে স্থির থাকতে হবে, না হলে কোণ কি করে হবে, OX প্রারম্ভিক বাহুর সাপেক্ষে আবর্তন করে যে চিত্র গঠন করে তাকে বলবো ধনাত্মক কোণ। আর এটা যদি বিপরীতটা মুছে দিই, ঘড়ি কাঁটার বিপরীতে ঘড়ি কাঁটার দিকে যদি বলি, তখন হবে ঋণাত্মক কোণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা একটা লাস্ট পয়েন্টে এলাম যে একটা কোণ উৎপন্ন করতে গেলে আমাদের কি কি জিনিস দরকার, কি কি জিনিস থাকবে। যেমন হচ্ছিল প্রারম্ভিক বাহু থাকবে, যেটা হচ্ছিল এখানে প্রারম্ভিক বাহু বা ইনিশিয়াল সাইড থাকবে। ঠিক আছে? সেটা কি এখানে OX, তাই না? আরটা কি থাকবে, শীর্ষবিন্দু থাকবে, সেটা হচ্ছিল কি, সেটা এখানে O, এই O পয়েন্টটা। আর একটা কি হচ্ছিল, অন্তিম বাহু থাকবে বা টার্মিনাল সাইড থাকবে, অন্তিম বাহুটা হচ্ছিল Y। ঠিক আছে? এইটুকু আমাদের এই কোণ থেকে এই ধারণাটা আমরা এইটুকু পেলাম। নেক্সট আসছি, এবার যেটাতে আসবো সেটা হচ্ছে চতুর্থাংশ বা কোয়াড্রেন্ট। সেটা কি, ধরো দুটো সরলরেখা, x ড্যাশ ও x ও x ড্যাশ, y ও y ড্যাশ যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, লম্বালম্বিভাবে ছেদ করবে, তাহলে কি হবে, চারটে ভাগ পাওয়া যায়, যেটাকে এখানে প্রথম, চারটে ভাগ পাওয়ার জন্য প্রথম অংশটিকে প্রথম পার্ট বা ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। প্রত্যেকটি ভাগের কিন্তু পরিমাণ কিন্তু সমান। এখানে কোণটা হচ্ছিল 90 ডিগ্রি, এখানেও কোণ 90 ডিগ্রি, এখানেও কোণ 90 ডিগ্রি, দেন এখানেও কিন্তু 90 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। আর কি হলো, কোনো বিন্দু যদি নাও তুমি, তাহলে x এর যেহেতু পজিটিভ দিক আর y এরও আমরা জানি x এর এই সাইডটা হচ্ছিল পজিটিভ, তাই না? তাহলে বিন্দুগুলো কি হবে, x এর পজিটিভ, y এর পজিটিভ। এখানে কি হবে, এই সাইডটা আমরা জানি যে x এর নেগেটিভ, তাহলে কি হবে, x এর নেগেটিভ, y এর পজিটিভ। এই সাইডটা দুজনেরই হচ্ছে হলো তোমার নেগেটিভ, y এর নিচেরটা চলে আসলো, x এর এই সাইডটা চলে আসলো, দুজনেরই নেগেটিভ। এই সাইডটা কি হবে, x এর পজিটিভ হবে, y এর নেগেটিভ হবে। তাহলে আমরা জানলাম চতুর্থাংশ কাকে বলে বা কোয়াড্রেন্ট কাকে বলে। যদি x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ সরলরেখা পরস্পরকে লম্বালম্বিভাবে যদি ছেদ করে এবং চারটি ভাগে যদি সমান কোণ উৎপন্ন হয়, তাহলে প্রত্যেকটি ভাগকে আমরা বলবো এক একটি কোয়াড্রেন্ট, মানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। ঠিক আছে? এবার আমি আসি আদর্শ কোণ কাকে বলে, আদর্শ অবস্থানে কোণ কাকে বলে সেটা একটু দেখব। যদি
তোমার কোন কোণের আদর্শ অবস্থানে কোণ কাকে বলবো? আদর্শ অবস্থানে কোণ বলতে গেলে যার শীর্ষবিন্দু হচ্ছিল 0 0 হবে এবং প্রারম্ভিক বাহু ও এক্স বরাবর থাকবে, তাকে বলা হবে, সেই কোণটিকে বলা হবে আদর্শ অবস্থানে আছে। তার মানে হচ্ছিল যার, আমি লিখে দিচ্ছি, যার প্রারম্ভিক বাহু ও এক্স হবে এবং শীর্ষবিন্দু 0 0, তাহলে সেই কোণটিকে বলবো যে আদর্শ অবস্থানে কোণটি রয়েছে। যেমন জাস্ট লাইক দ্যাট, এরকম 0, 0 ও এক্স, শীর্ষবিন্দু 0 0 তে আছে। যদি এটাকে বাড়িয়ে দাও, শুধু এই কোণটি না, এইদিকে যাবে, এই কোণ হবে, এরকম কোণ হবে, এরকম কোণ হবে, 0 0 তে থাকবে এবং প্রারম্ভিক বাহু অবশ্যই ও এক্স লাইনটা বরাবর হবে। ঠিক আছে, তখন বলবো যে কোণটি আদর্শ অবস্থানে রয়েছে। আচ্ছা, এবার দেখি, এবার আদর্শ অবস্থানে কোণটি দেখো, এই প্রথম অংশ হতে পারে, দ্বিতীয় অংশ হতে পারে, আবার যদি আমি এরকম করে করি, ও এক্সটা প্রারম্ভিক হবে, এখানেই দেখাচ্ছি আমি, এরকম করে করতে পারি, তখন এই পুরোটা থিটা হয়ে যাবে, ও এক্স অবস্থানে আছে। আবার এরকম করে যদি করি, এইটাও হবে, ও এক্স আছে, যার শীর্ষবিন্দু হচ্ছে 0 0, তাহলে ও এক্স কে করে এদিকেও হবে, এদিকেও হবে, মানে প্রথম কোয়াড্রেন্টও পাওয়া যাবে, দ্বিতীয় কোয়াড্রেন্টও পাওয়া যাবে কোণটি, তৃতীয় কোয়াড্রেন্টও পাওয়া যাবে, চতুর্থ কোয়াড্রেন্টও পাওয়া যাবে আদর্শ অবস্থানে, যার প্রারম্ভিক বাহু হচ্ছিল ও এক্স এবং শীর্ষবিন্দু হচ্ছিল 0 0। আচ্ছা, নেক্সট আসি, এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একই প্রান্তীয় বাহু বিশিষ্ট কোণ। আচ্ছা, সেটা কিরকম হবে? দেখো, যার দুটি কোণের পরিমাপ ভিন্ন, কিন্তু পরিমাপ ভিন্ন হওয়া সত্ত্বেও দুটি কোণের প্রারম্ভিক বাহু সেম আর অন্তিম বাহু সেম এবং মূল যে ভার্টেক্স আছে, শীর্ষবিন্দু আছে, সেটা 0 0 তে থাকবে। এটাই হচ্ছিল কনসেপ্ট। এই ধরো ও এক্স, এবার এটা হচ্ছিল ওয়াই। দেখো এখানে, দেখো এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। এবার যদি আমি অন্য দিক দিয়ে কল্পনা করি, তাহলে এখানেও একটি কোণ উৎপন্ন হয়েছে আলফা, কিন্তু থিটা এবং আলফার মান কিন্তু সমান নয়, এই মানগুলো সমান নয়, এটা একটা বড় দেখা যাচ্ছে, পরিমাপটা বড় হবে, এটার পরিমাপটা ছোট হবে, কিন্তু দুটোরই দেখো প্রারম্ভিক বাহু এবং অন্তিম বাহু কিন্তু সেম এবং তোমার শীর্ষবিন্দু হচ্ছে 0 0 তে থাকবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার আসছি সহযোগী ত্রিভুজ। সহযোগী ত্রিভুজটা কি জিনিস? সেটা হচ্ছিল যদি কোনো আদর্শ কোণ, যদি কোনো কোণ আদর্শ অবস্থানে থাকে এবং তার অন্তিম বাহুর উপর যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, যেমন আমি একটি ছবি এঁকে বোঝাই, না হলে বুঝতে অসুবিধা হবে, যেমন ধরো আদর্শ অবস্থানে আছে, সেটা তো বললামই যে ভার্টেক্স 0 0 তে এবং ও এক্স হচ্ছিল প্রারম্ভিক বাহু। এবার এই যে অন্তিম বাহুটা আছে, তার উপরে যে কোনো একটি বিন্দু নিলাম, সেটি যদি তোমার এক্স অক্ষের উপরে একটি লম্ব ভাবে পতিত হয়ে যে ত্রিভুজটি উৎপন্ন করছে, সেই ত্রিভুজটিকে আমরা বলবো সহযোগী ত্রিভুজ। ঠিক আছে, তার এই সাইডে এটা হলো। এবার আমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে দেখি, তাহলে এটা কি হবে দেখবে জিনিসটি। আচ্ছা, আমি এগুলো বসিয়ে দিই আগে, ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। এবার আমি সেকেন্ড কোয়াড্রেন্টে দেখছি,
সেকেন্ড কোয়াড্রেন্টে এইটা নিলাম আমি আমার অন্তিম বাহু, আর এটা হচ্ছে প্রারম্ভিক বাহু। এই অন্তিম বাহুর উপরে আরেকটি পয়েন্ট নিলাম পি। পি এখানের উপরে এক্স এক্স অক্ষের উপর আমি বলেছি, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এক্স অক্ষের উপরে বলেছি আমি। তাহলে এখানে এম, এই পি এম লম্ব অঙ্কন করা হয়, তার ফলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় তাহলে সেটিকে বলবো হচ্ছিল সহযোগী ত্রিভুজ। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। এবার এবার তোমার থার্ড কোয়াড্রেন্টে দেখি, এটাই যদি ইউজ করি থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে তোমার এখন এটা হচ্ছে হলো অন্তিম বাহু ওয়াই, এটা হচ্ছে হলো প্রারম্ভিক বাহু, এটা হচ্ছে হলো ভার্টেক্স, ঠিক আছে। এবার যদি আমি এখানে একটা পি পয়েন্ট নিই, এখানে যদি একটু লম্ব অঙ্কন করি এর, তাহলে ও পি এর থার্ড কোয়াড্রেন্টে সহযোগী ত্রিভুজ। সিমিলারলি যদি ফোর্থ কোয়াড্রেন্টের কথা আলোচনা করি, তাহলে এটা অন্তিম বাহু, প্রারম্ভিক বাহু, এটা অন্তিম বাহু, এখানে একটি পয়েন্ট নিলাম পি, যদি এখানে লম্ব অঙ্কন করি এর, তাহলে ও পি এর ফোর্থ কোয়াড্রেন্টের সহযোগী ত্রিভুজ। আচ্ছা, নেক্সট আমরা আসছি যে ত্রিকোণমিতি কোণ পরিমাপ করতে গেলে আমাদের একটা তো এককের দরকার, কোণ পরিমাপ করতে গেলে সেই এককগুলি কিভাবে আমরা বের করব দেখি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি ত্রিকোণমিতির কোণ পরিমাপ করা হয় তিনটি পদ্ধতিতে। সে একটি একটি করে জানবো। পরিমাপ করা হয় তিনটি পদ্ধতি, ঠিক আছে। যেমন প্রথম পদ্ধতি হচ্ছিল ষষ্ঠিক পদ্ধতি। এক নম্বর দিয়ে জানলাম ষষ্ঠিক পদ্ধতি, সেটা কি? আর ষষ্ঠিক পদ্ধতিতে একক হচ্ছে হলো, যেটাকে বেস করে কোনটা পরিমাপ করব, একক হচ্ছে হলো ডিগ্রি। ডিগ্রি যেটা সাইন আমরা কোনো কিছুর মাথায়, যেমন ধরো একটা কোণ লিখলাম, যেমন 90 ডিগ্রি, 90 ডিগ্রি এভাবে পরিমাপ, 90 ডিগ্রির সাথে আমরা পরিচিত। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি করা হয়, এক সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করে নেওয়া হয়। 90টি এক সমকোণকে 90টি ভাগে ভাগ করা হয়, আর প্রত্যেকটি ভাগকে 90টি ভাগে ভাগ করা হয়, আর প্রত্যেকটি ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি, ঠিক আছে, মানে 1 ডিগ্রি। প্রত্যেক ভাগকে আমরা কি বলবো, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি হিসাবে বিবেচনা করা হয়। এবার এই 1 ডিগ্রিকে আবার 60টি ভাগে ভাগ করা হয়, 60টি সমান ভাগে ভাগ করা হয়। ওই সমান ভাগে ভাগ করার পর একে সমান 60 ভাগে ভাগ করা হলো, সেই সমান প্রত্যেক ভাগকে বলবো হচ্ছিল 1 মিনিট। আবার 1 মিনিটকে সমান আবার সমান 60 ভাগে ভাগ করা হয়, সেই প্রত্যেক ভাগকে আমরা বলবো 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা যদি মোদ্দা কথায় আসি এখান থেকে, তাহলে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই গেল ষষ্ঠিক পদ্ধতির নিয়ম। এবার 2 নম্বর পদ্ধতির নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এটির একক হচ্ছে হলো রেডিয়ান। এটার সাথে আমরা পরিচিত নয়,
এবার রেডিয়ান কাকে বলে আমাকে জানতে হবে। ডিগ্রির সাথে পরিচিত, চাঁদা দিয়ে মেপে ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলো আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে। আচ্ছা, রেডিয়ানের সাথে পরিচিত নয়। এবার দেখো, একটা রেডিয়ানের সম্বন্ধে ধারণা দিতে গেলে একটা বৃত্ত আঁকলাম আমি প্রথমে। সেন্টার, সাধারণত এটাকে আমরা ব্যাসার্ধ বলি, যদি এটাকে ও ধরো, আর ধরো। এবার ধরো এই ও পি ধরলাম, ওপিকেই আমি ধরো এরকম করে দিলাম, বুঝবে জিনিসটা। ওপিটাকেই, এই আর ব্যাসার্ধটাকেই সোজা কাঠির মতন আমি সোজা করে দিলাম, এটার ব্যাসার্ধ আর। এবার ধরো এটাকে যদি আমি, এই আর হলো, এই এটা পি ছিল, এটাকে এটা সমান করে এরকম দণ্ডের মতন করলাম, এটাকে দিলাম কিউ। এবার এটাকে ঘুরিয়ে যদি ব্যাকাও, কোনো একটা তারকে যদি ব্যাকাও, তাহলে এটা বেঁকে গিয়ে কি হবে, বেঁকে গিয়ে এই পয়েন্টে ধরো চলে আসবে। এটাকে যদি ব্যাকাও, এটা তো স্ট্রেট আছে, তো এটাকে ব্যাকাও, তাহলে কি হবে, ধরো ওই লাইনটি এখানে এসে কিউ পয়েন্টে জয়েন করলো, যেটা স্ট্রেট হয়েছিল সেটা। তাহলে এটা কি, চাপ, বৃত্তের চাপ বা আর্ক। আর এটা সিমিলারলি ব্যাসার্ধ, তাহলে এটাও আর্ক, তাহলে এটাও হচ্ছিল আর্ক। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপের দ্বারা যে কোণ উৎপন্ন হয় সেটিকে বলি আমরা 1 রেডিয়ান। এটাকে আমরা 1c দিয়েও প্রকাশ করি। এই যে কোণটি উৎপন্ন হলো, সমান বৃত্তের ব্যাসার্ধের আর্কের বৃত্তের চাপের, মানে ব্যাসার্ধ এবং বৃত্তচাপ সমান হবে, সেরকম যদি থাকে, সেই শর্তে এখানে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলবো 1 রেডিয়ান। তাহলে সূত্রটা যদি লিখি আমরা, কোনো বৃত্তের ব্যাসার্ধে সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে করবে তাকে আমরা বলবো 1 রেডিয়ান, তাই তো? আচ্ছা, এবার দেখো, সেটা তো গেল। এবার আমি এইটুকু পোর্শন বুঝিয়েছি যে আর। তাহলে আমি যদি বলি যে বৃত্তচাপ আমার আরো বেশি হবে, আমি 1 রেডিয়ান না, তাহলে আরো যদি পুরো সার্কেলটা আমাকে করতে হয়, তাহলে কি করে হবে, কতবার যাবে? তাহলে দেখো, আমরা পুরো যদি বলি পরিধি যদি বলি, তাহলে কি বলি, পরিধিটা কত বৃত্তের, 2 পাই আর, তাই না? আচ্ছা, পায়ের মান তো আমরা আগে বের করেছি, কিন্তু পায়ের মান এখানে আমি ধরলাম তোমার 3.14, পাই সমান 3.14, যেভাবে খুশি 2 দশমিক স্থান অবধি ধরলাম। ধরো 3.14 ইন্টু আর, তার মানে 6 ইন্টু 28 আর। তার মানে কি, এই 6টা ব্যাসার্ধ যাওয়ার পরে আর একটু 28 যদি যায়, 0.28 যায়, তাহলে এটা আমার 2 পাই আরটা কমপ্লিট হচ্ছে। তার মানে এইটুকু একটা, এটাকে যদি একটা ধরি, 2, 3, 4, 5, 6, ঠিক এইটুকু পয়েন্ট বাকি থাকলো, যেটা হচ্ছে 0.28 ... তাই না? তাহলে 6 বার ঘোরার পরে আরেকটু অংশ গেলে পরে আমার 2 পাই আর কমপ্লিট হচ্ছে, তাই না? আর 2 পাই আর কমপ্লিট হলেই এই গোটাটাকে এটাকে আমরা এমনি ডিগ্রিতে কিভাবে প্রকাশ করি, 360 ডিগ্রি প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে যদি আমি ইমপ্লাইজ দ্যাট 2 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে পাই রেডিয়ান
সমান সমান 180 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এবার π/2 যদি 2 দিয়ে আবার ডিভাইড করি, রেডিয়ান সমান সমান 90 হচ্ছে। তাহলে এটা আমার একটা ডিগ্রির সাথে রেডিয়ানের একটা সম্পর্ক বের হলো। যেখানে আবার যদি আমি বলি যে 1 ডিগ্রি তাহলে কত, 1 রেডিয়ান তাহলে কত, তাই না? তাহলে পাই রেডিয়ান, আবার এখান থেকে পাই রেডিয়ান সমান সমান তোমার 180 আচ্ছা, তাহলে 1 রেডিয়ান কত হবে? 1 রেডিয়ান সমান সমান হবে 180 / π। এবার এটাকে যদি আমি ভাগ করি কিভাবে, 180 / 3.14 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এটা একটা রেজাল্ট বেরোবে। করে দেখবে 57 এটা যদি 3.14টা বাড়িয়ে আরো লেখো, যেমন পায়ের মানটা আমার অনেক, পায়ের মানটা কিন্তু এই 3.14 এর মধ্যে সীমাবদ্ধ নয়। 14 15 9 2 6 5 3 5 টু মে কন্টিনিউ। হ্যাঁ, তো এরকম যদি ভাগ করো তাতে এখানে 57 তো ঠিকই আছে, কিন্তু এই যে এখানে মিনিট আর এটা বেরোচ্ছে, এটা একটু ডিফার করবে। কোনো কোনো বইয়ে দেখবে 15 মিনিট দেওয়া আছে, 16 মিনিট দেওয়া আছে, 17 মিনিট দেওয়া আছে, এখানে আবার চেঞ্জিং আছে। তো এটা দেখে এটা ডিভাইডেশনের জন্য এটা হয় আর কি। কিন্তু 57 18 মিনিট 22 আমি এটা ভাগ করে এটা পেয়েছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছিল আমাদের একটা সূত্র। সিমিলারলি তোমার এখান থেকে তো 1 রেডিয়ান বেরোলো, বা যদি ডিগ্রিটাকে কনভার্ট করি তাহলে উল্টে যাবে। তাহলে কি হবে, এখানে যদি 1 লিখি তাহলে কি হবে, 1 ডিগ্রি সমান সমান তোমার হবে হচ্ছিল π/180, তাই না? π/180। তো এটারও একটা মান বেরোবে, এটার মান বেরোবে 0.01746, এটা বেরোবে এত রেডি। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর পদ্ধতি হচ্ছিল শতক পদ্ধতি। আচ্ছা, শতক পদ্ধতির একক হচ্ছিল গ্রেড। আচ্ছা, এখানে তোমার ষষ্ঠিক পদ্ধতি বলেছিলাম 1 সমকোণ মানে 90 ডিগ্রিকে তোমার যদি 90 দিয়ে ভাগ করা যায়, মানে 1 সমকোণ যদি 90 দিয়ে ভাগ করা যায় তাহলে এক একটা ডিগ্রি পাওয়া যায়। এখানে 100কে 1 সমকোণকে 100টি ভাগে ভাগ করতে হবে, ওটা 90টি ভাগে 1 সমকোণকে 100টি ভাগে ভাগ করতে হবে। আর প্রত্যেক ভাগকে তখন বলবো হচ্ছিল আমি 1 গ্রেড, বা এটাকে আমি এভাবে লিখি, আমরা লিখি আর কি জি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? এবার এই 1 গ্রেডকে যদি আবার 100টি ভাগে ভাগ করি তাহলে হবে হচ্ছিল 1 মিনিট। আবার 1 মিনিটকে যদি আমি 100টি ভাগে ভাগ করি তাহলে হচ্ছিল 1 সেকেন্ড, 1 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা লিখতে পারি এক সমকোণ সমান এখানে 1 গ্রেড সমান 100। আচ্ছা, এখানে কেউ কেউ ভাবতে পারো যে এই যে মিনিটের তো সাইন আমরা তখন দিয়েছিলাম এভাবে, এখানে কেন উল্টো দিকে? গ্রেডের সময় এটা আমরা বিপরীত পাশে একটু হেলানো থাকি। তাহলে এটাই হচ্ছে হলো শতক পদ্ধতির ফর্মুলা। ষষ্ঠিক পদ্ধতির সাথে এটাই হচ্ছে হলো ডিফারেন্স, হচ্ছে ওটা 1 সমকোণকে 90টি ভাগে ভাগ করা হয়েছিল, এটা 1 সমকোণকে 100টি ভাগে ভাগ করে এরকম একটি ফর্মুলার মাধ্যম দিয়ে দেখানো হয়। এবার ছোট্ট করে আমি একটু বলে দিই যে তিনটির মধ্যে কি সম্পর্ক। এই তো গেল আলাদা আলাদাভাবে এদের এসে, তিনটি যদি আমি ধরি, তিনটি কিভাবে বের করবো আমরা, ধরি একটি নির্দিষ্ট কোণ, নির্দিষ্ট যে কোনো হতে পারে, নির্দিষ্ট কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে যদি বের করি তাহলে সেটা লিখলাম, যেহেতু ডিগ্রি দিয়ে প্রকাশ করে তাই
ডি লিখলাম ডিগ্রি। আচ্ছা, এই মানটাই যদি বৃত্তীয় পদ্ধতিতে আমি বের করি, একই মান কিন্তু আলাদা আলাদা নয়, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে পদ্ধতি আলাদা, পদ্ধতি কিন্তু আলাদা, সেই হিসাবে বলছি। যেহেতু রেডিয়ানের সাথে সম্পর্ক তাই আর দিয়ে প্রকাশ করলাম সি। আর যদি শতক পদ্ধতিতে বের করি, তাহলে যেহেতু গ্রেডের সাথে সম্পর্ক তাই জি দিয়ে লিখলাম, এই ধরে নিলাম। ঠিক আছে, এবার এক এক করে আসো। এক সমকোণ মানে ষষ্ঠিক পদ্ধতি বলা হয়েছিল 90 ডিগ্রি, তাহলে উল্টে যদি লিখি 1 ডিগ্রি সমান সমান 1/90 সমকোণ, তাহলে ওই যে কোণটি বের করেছিলাম এই কোণটির মান, তাহলে ডি ডিগ্রি সমান সমান কত হবে, d/90 সমকোণ। বোঝা গেল? সিমিলারলি এটা যদি বৃত্তীয় পদ্ধতিতে ধরি, তাহলে পাই রেডিয়ান সমান সমান আমরা জানি 2 সমকোণ। আচ্ছা, তাহলে 1 রেডিয়ান কত হবে, 2/পাই সমকোণ। আর বৃত্তীয় পদ্ধতিতে এটা বের করেছি, তাহলে RC সমান সমান 2R/পাই সমকোণ। ঠিক আছে, তাহলে শতক পদ্ধতি কি হবে, 100 গ্রেড সমান সমান এখানে ধরা হচ্ছে 1 সমকোণ। ঠিক আছে না? তাহলে 1 গ্রেড সমান সমান কত হবে, 1/100। আর জি যে মানটা কোনটির মান, g/100 সমকোণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটি এইটি এবং এইটি একই কিন্তু কোণ, তাই না? তাহলে এই সম্পর্ক থেকে আমি অবভিয়াসলি লিখতে পারি d/90 is equal to 2R/পাই is equal to g/100। এটি হচ্ছিল তিনটি কোণের তিনটি পদ্ধতির মধ্যে একটা রিলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।